এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এ মা, তুষার ভাই তুমি কি মরে টরে গেছো নাকি? কোনো শব্দ? তুষের কথা শেষ হতে না হতেই দু হাতে কোমর চেপে হ্যাচকা টানে কেউ তাকে কম্বলের নিচে নিয়ে গেল। এরপর শক্ত দু হাতে চেপে নিজের আয়ত্তে নিয়ে তুষের দুই পায়ের উপর পা উঠিয়ে দিল। শেষে জড়িয়ে ধরে চুলে ভাঁজ গলায় মুখ গুজে বিরতিহীনভাবে নাক খুঁজতে থাকলো তুষার। উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে তুষির গলায়। জোরে একটা শ্বাস নিয়ে ওভাবেই পড়ে রইল সে। এদিকে তুষির কথা বলার শক্তি হারিয়ে বসেছে। তার সাথে কি হয়ে গেল কখন বুঝতে পারলো তার নিঃশ্বাস রীতিমতো ভারী হয়ে উঠেছে। বুক ধকধক করছে তুষির। সকাল থেকে যে হাড় কাঁপানো শীত লাগছিল, পরক্ষণেই তুষারের স্পর্শে সারা শরীর জুড়ে মনে হচ্ছে কারেন্টের শক লেগেছে। গলায় খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি উড়ে যাবে। অন্যরকম অনুভূতিতে গরমে সারা শরীর জ্বলে যাচ্ছে। তুষারের গরম নিঃশ্বাসে পাগল পাড়া হয়ে যাচ্ছে তুষির মন। গলা কাঁপছে ভীষণ। তুষার যেভাবেই ধরে রেখেছে নড়ার এক বিন্দু পরিমাণ নেই। চোখ খিচে ওভাবেই শুয়ে রইল সে। তুষার গলায় হালকা ঠোঁট চেপে ধরল তুষির গলায়। এহেন কাণ্ডে তুষির হার্টবিট ফাস্ট হয়ে বুক ওঠানামা করছে। তুষির অবস্থা বেহাল বুঝতে পেরে হেসে হেসে নেশাতুর গলায় বলল তুষার, আমি একটু ধরলেই নুয়ে পড়িস, আবার আমার সাথে লড়তে আসিস। শোন, আমি বলেছিলাম তুই না বলা পর্যন্ত আসবো না। আর কি যেন বলেছিলি? পা টিপে দিবি? থাক, তুই বরং বিয়ের প্রতি রাত পা টিপে দিস। আজ বরং আদর খা। কোনো জবাব দিতে পারল না তুষি। গলার কাছে কোনো কথাই আসছে না। শেষে তুষারই বলল, তুই কি যেন বলেছিলি আমাকে খুন করবি? নে, এবার শুধু সামনে না, বরং তোর সাথে মিশে আছি। খুন করাটা আরও বেশি সহজ করে দিলাম। দেখি কি করিস তুই। তোর অবস্থা এখন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর তুই করবি খুন? হাউ ফানি। এই বলেই আবারও শক্ত করে চেপে ধরল। তুষি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যতবারই তুষার কথা বলছে তার ঠোঁটের স্পর্শ একদম গলায় দিয়ে লাগছে। নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তুষির। অনেকক্ষণ অপেক্ষার পর এবারও তুষির থেকে কোনো কথা না আসায় তুষার বলল, কী রে, মিউট হয়ে গেলি? ভালো হয়েছে। শোন, যেভাবে আছিস ওভাবেই থাক। আমি একটা লম্বা ঘুম দিব এখন। একদম নড়াচড়া করবি না, তাহলে আরও কিছু হয়ে যাবে বলে দিলাম। তখন আমাকে দোষ দিতে পারবি না। এবার চোখ বড় বড় করে তুষি নাড়াচাড়া শুরু করে দেয়। শুকনো গলা ভিজিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, তো ছাড়ো তুষার ভাই, আমি বাবা বাড়ি যাব তুষার ভাই। তুষির এহেন দশায় তুষারও যে পাগল পাড়া। বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে। ইচ্ছে করছে ভীষণ আদর করতে। তবুও নিজেকে স্বাভাবিক করে তুষার ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, নো বেবি, আজ কোনো ছাড়াছাড়ি নেই। অনেক জ্বালিয়েছ আমাকে, এর শোধ আমি আজ নিবই। আর একবার যদি নড়িস তাহলে ওই ঠোঁট দুটি আস্ত থাকবে না বলে দিলাম। আমার ঠোঁটের দংশনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর চুমু তো পাওয়া আছেই, ওটাও আদায় করে নিব। এবার চুপচাপ ঘুমা। তোর এই সাপের মতো ঠান্ডা শরীর নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে হবে না। আমাকেও একদম বিরক্ত করবে না সুইটহার্ট। ঘুমাও সোনা। এই বলেই গলায় গাঢ় চুমু খেলো তুষার। তুষির অবস্থা যায় যায়, দম বন্ধ হয়ে আসছে। নিজের অজান্তেই এক হাত তুষারের চুলে আরেক হাত দিয়ে টি শার্ট খামচে ধরল সে। কিছুক্ষণ মুচড়ামুচড়ি করেও এখন নিজেকে ছাড়াতে পারল না। তখন বুঝে গেল এর থেকে আজ আর রক্ষা নেই। তাই ওভাবেই পড়ে রইল তুষি। 10 মিনিট পেরোতেই ছেড়ে দিল তুষিকে। তুষি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তো তুষারের কবল থেকে বাঁচার কথা মাথা থেকে একদম ছেড়েই ফেলে দিয়েছিল। ছাড়া পেয়ে এক দৌড়ে ড্রয়িং রুমে যায় সে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে তুষি মনে মনে গালি দেয়, জঙ্গলি ভূত। এদিকে তুষার ওকে ভারী নাজেহাল করতে পেরে মুচকি হেসে পর মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। সোফায় শুয়ে খুব আয়েসে টিভি দেখছে তুষি। তুষারের মা সন্ধ্যার নাস্তা বানিয়ে দুজনে খুশ গল্পে মেতে উঠলেন। কথার ফাঁকে নূরজাহান মিষ্টি হেসে বলে, শুন তুষি, তুষার হওয়ার পর থেকে খুব ইচ্ছে ছিল একটা পিচ্ছি মেয়ে আমার ছেলের বউ হবে। তাকে আমি নিজের হাতে সব শিখাবো।
আমার মেয়ে হয়ে আসবে সে। তবে তুষি তোর মতো মিষ্টি হলে মন্দ হবে না, কি বলিস? মামির কথায় লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হলো তুষির। কোনো কথা আসছে না কণ্ঠনালী থেকে। তুষি জানে মামি মজা করেছে ওকে নিয়ে, তবুও না বোঝার মতো ভাব নিয়ে জবাব দেয়, বেশ ভালো তো। তোমার ছেলেকে ক্লাস 5-6 এর মেয়ে দেখে বিয়ে করিয়ে নাও। পিচ্ছি বউও পেলে আবার তখন দেখবে ঢাকা 3 মাস কেন 3 দিনও ঠিক মতো দূরে থাকতে পারবে না। তোমার ছেলে তখন তোমার কোলেই ফিরে আসবে। তুষির কথায় হা হা করে হেসে দিল নূরজাহান। এরপর বলে, আমার কুলে নাকি তুষির? কাকে ছাড়া থাকতে পারবে না? তুষিকে ছাড়া? তাহলে কি বলিস, ভাইজানকে বলবো? তুষির অবস্থা মানকা চেপার মতো। এখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না সে। মনে হচ্ছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। এই মা ছেলে দুজনে মিলে শুধু লজ্জা দেওয়ার ব্যস্ত থাকে। কি পেয়েছে কি তুষিকে? সোফা থেকে উঠে দৌড়ে ঘরে যেতে যেতে উত্তর দেয়, মামি সবসময় এমন কারো ভালো লাগে না। নূরজাহান গলা ফাটিয়ে হাসতে হাসতে নাজেহাল। মেয়েটা ভীষণ লাজুক, কিছু বললেই নুয়ে পড়ে। তুষার বিকেলেই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছে। এরই মধ্যে আজাদ হোসেন রুম থেকে বের হলেন। এইভাবে বউকে হাসতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নূর? পাগল টাগল হলে নাকি? এভাবে হাসছো কেন? পাগল শব্দটা শুনেই হাসি আপনা আপনি থেমে গেল। কপট রাগ দেখিয়ে বলল, কি বললেন? আমি পাগল? আপনি পাগল, আপনার ছেলে তো আস্ত পাগল। আচ্ছা আচ্ছা, যাও, সবাই পাগল, তুমিই শুধু ভালো। এবার বলে হাসছো কেন? তুসি কই, দেখছি না যে। এরপর নূরজাহান তুষির কথা সব খুলে বললেন। তা শুনে হু হু করে দুজন হেসে উঠল। রুম থেকে তুষি হাসির শব্দ পেয়ে কান চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। না, এসব শোনা যায় না। কি লজ্জা কি লজ্জা। শুয়ে শুয়ে বিড়বিড় করলো, জঙ্গলি ভূত, বিয়ে করব না তোকে। জীবনটা আমার তেনা বেনা করে দিলি, ছাড়বো না তোকে। রাতের খাবার খেয়ে পড়তে বসলো তুষি। এখনও তুষারের আসার নাম নেই। ইতিমধ্যে নূরজাহান ইচ্ছে মতো ছেড়েছে তুষারকে, তবুও কোনো কাজ হয়নি। ফোন কলের আওয়াজে বই থেকে মুখ তুলল তুষি। দেখলো আমেনা বেগমের কল। রিসিভ করেই বলল, হ্যালো মা, বলো। কি করছিস মা? কেমন কাটছে ওখানে? রাতে খেয়েছিস? আরে মা, আসতে বলো। কয়টার উত্তর দিব? খেয়েছি রাতে, ভালোই লাগছে। তোমাদের কি খবর? আমরা ভালো আছি। শুনলাম তুষার এসেছে। শোন, ভালো মেয়ের মতো থাকবি। তুষার বড়, মুখটা একটু বন্ধ রাখিস। বেয়াদবি মারামারি করিস না, তোর মামি বিরক্ত হবেন। তোকে নিয়েই আমার যত চিন্তা। আমেনা বেগমের কথায় তুষির রাগ আকাশ ছুলো। রেগে কটমট করে বলল, শোনো মা, আমি কখনো প্রথমে তার সাথে লাগতে যাই না, বরং তোমার গুণধর ভাতিজা আমার পেছনে লাগে। আমার মতো ভদ্র মেয়েকে দেখলে ওর হাত চুলকায়। সবসময় কিভাবে খ্যাপানো যায় সে আশায় বসে থাকে, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তুষারকে নিয়ে আজে বাজে বকবকানি করবি না। চুপচাপ ভালোই ভালোই 2 দিন থেকে চলে আসবি, ব্যাস। আর পড়াশোনা ঠিক মতো করিস। তুষারকে দেখে কিছু শিখে কাজে দিবি। রাখলাম আমি। কথা শুনে ফোন চট করে রেখে দিল তুষি। মেজাজ খারাপ করে দিল এই মা। সব সময় ভাতিজার গুণগান, একটা কথাও বলা যাবে না তাকে নিয়ে। বললেই তেলে বেগুনে ফুঁসে ওঠে। তুষি কিছু না করেও সবসময় দোষী হবে। রাগে দুঃখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তুষি। রাত কয়টা বাজে জানা নেই তুষির। হঠাৎ করেই ঘুমের মাঝে অনুভব করলো কেউ গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে। তড়িৎ গতিতে ঘুম ছুটে গেল তুষির। চোখ মেলে তাকাতে দেখতে পেল তার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার ভাই। তখনই চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে গেল। 2 হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, তবুও এক চুল পরিবারও তুষার সরল না। শেষে দুষ্টু এসে তুষির পাশ থেকে কম্বল টেনে নিয়ে পা দুটো ঢাকলো তুষার। এরপর আরাম করে নিজের ঠান্ডা 2 পা তুষির পায়ের ওপর উঠিয়ে আরাম করে বসলো। তুষি রেগে পা সরাতে গেলেই 2 পায়ে আরও চেপে ধরলো। মুখটা অসহায়ের মতো করে বলল, তুই যে ঘুমের মাঝেও ফুসফুস করিস, আজে বাজে আমতা আমতা করে কি কি যেন কথা বলিস, তা তো আমার জানা ছিল না। জানিস, আমার খুব কষ্ট হচ্ছে তোর বরের কপাল দেখে। ইস, কি পোড়া কপাল তার। তুষি দাঁত কটমট করে বলল, আমি ঘুমে ফুসফুস করি নাকি ঘুসঘুস করি, তাতে তোমার শ্বশুরের কি? হাই রে তুষু, শোন, আমার শ্বশুরেরই তো বড় সমস্যা।
তার মেয়ে এভাবে ঘুমের ঘোরে ফুসফুস করবে, দেখা যাবে তোর জামাই বিয়ের রাতে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আইজারের কথা, তুমি যে এতক্ষণ বসেছিলে, তোমার তো এখন হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকার কথা। তবে তুমি এভাবে স্বাভাবিক হয়ে বসে আছো কি করে? ফালতু কথা যত সব। আরে আমি তো স্ট্রং বয়, আমার সাথে তুই সবার তুলনা দিলি শ্বশুরের মেয়ে। শোন, তোকে সামলাতে আর তোর আজে বাজে সব অভ্যাস শুধুমাত্র আমি মানিয়ে নিতে পারবো। মির্জাপুর শ্বশুর যে কেন তার ডাইনি মেয়েটাকে দিচ্ছে না তাই বুঝতে পারছি না। তুই কি বুঝতে পারছিস, যাকে তুই বিয়ে করবি তার জীবন 2 দিনের টাইট। সব বদভ্যাস তোর মধ্যেই আছে। তুষারের কথা শুনে তুষের নিজের গালে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে, তবুও তুষি শক্ত করে জবাব দেয়। তুমি এত রাতে এই বাজে বকতে এসছো? হ্যাঁ, যাও বলছি, ঘুমোতে দাও। ধুর, কাঁচা ঘুম দিল একদম নষ্ট করে, জঙ্গলি ভূত। জঙ্গলিদের মতো কি আমার 2 হাতের নখ দিয়ে তোকে খামচে দিয়েছি? না করেও যখন দোষী হলাম, তবে আয় দিয়ে দেই কয়টা খামচি। এসব ফালতু কথা বিরক্ত কর। তোর হাতের ওই নখ দিয়ে খামচে দিয়েছিলি না, এখনো দাগ আছে। এই দেখ কি ভয়ঙ্কর রাক্ষসী বাবা, আসল জঙ্গলি তো তুই। তুষির দুভ্রু কিঞ্চিত করতেই গলা পরিষ্কার করে তুষার বলল, আচ্ছা আয়, তোর কানে কানে একটা জরুরি কথা আছে, এই জন্য এখানে আসা। বলেই চলে যাচ্ছি। সত্যি তো চলে যাবে? হ্যাঁ রে শালি, 3 সত্যি। তুষি শান্ত হয়ে এগিয়ে ঝুঁকে যায় তুষার সামনে। তুষার শয়তানি হাসি দিয়ে বলে, যা বাবা, তাই বলে ওড়না টোড়না সব রেখে চলে আসবি? অবশ্য এভাবেও দেখতে খারাপ লাগছে না। আমার মতো ভদ্র ছেলেকে তুই ফাঁসাতে চাইছিস তা বেশ বুঝতে পারছি আমি। ছি ছি তুষু, এই ছিল তোর মনে? তবে এভাবেই সবচেয়ে বেশি হট লাগছে। তুষারের কথায় নিজের দিকে তাকাতেই চট করে দূরে সরে তুষি। চোখ দুটো বন্ধ করে মনে মনে হাজার গালি দিল তুষারকে। লুচু কিভাবে তাকায়, ছি। আবার তুষিকে বলতে আসে আমি নাকি ফাঁসাবো। আজ তো শয়তান একটা, সব দোষ বন মানুষের। কে জানতো এত রাতে এ ঘরে আসবে। দুঃখে কান্না পেল তার। ইদানিং একটু বেশি লজ্জা দিচ্ছে তুষারের বাচ্চা। তুষি অস্পষ্ট স্বরে শুধালো, তুমি কি যাবে নাকি আমি চিৎকার করব? দাঁড়াও, মামিকে ডাকছি। আমি শয়তানের শয়তান। তুষার অসহায়ের মতো মুখের ভাব করে বলল, আহা, সত্যি বললে রেগে যাস কেন? আয়, কথা আছে। কথাটি বলে ঘুমাতে যাবে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। এই বলেই হাই তুলল তুষার। তুষি চুপ করে রইল। কোনোভাবে সে আর কাছে যাবে না। অবশেষে তুষারের তারাই একটু কাছে গেল, না হলে নাকি এ ঘর থেকে এক চুলও নড়বে না ওই বন মানুষ। বলি কি, স্বপ্নেও কি প্রেম টেম করিস নাকি? যেভাবে আমতা আমতা করে যা তা বললি, এসব তোর বাবা জানে নাকি আমি নিজে জানানোর দায়িত্ব নিব? তুমি এত রাতে এসে ফজলামি পেয়েছো? হ্যাঁ, মজা করছো আমার সাথে? যা বলছি, কেন এসছো এই ঘরে? এই মা, রেগে যাস কেন? বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে আসতে হয়? এটা তো জানা ছিল না। আচ্ছা, আমাকে শিখা, আর কি কি জানতে হবে বউয়ের কাছে আসতে? তুষারের এসব বাজে কথা আর সহ্য হচ্ছে না তুষির। মন চাচ্ছে গলা টিপে দিতে। আজ তো শয়তানের মূলেই ছেলে, ফাজিলের ফাজিল। আর মা তুষিকে জ্ঞান দেয়। এসব যদি মায়ের চোখে দেখতে পারত তবে বুঝতে পারত কত বড় খচ্চর এই তুষার। হুট করে তুষিকে শান্ত হয়ে যেতে দেখে তুষার বুঝলো মেয়েটার ঘুমে চোখ নিভু নিভু হয়ে এসেছে। টুপ করে তুষির মুখের দিকে এগিয়ে গালে চুমু খেয়ে নিল। এরপর দুষ্টুমি ছলে বলল, হ্যাপি নিউ ইয়ার তুষু চুন্নি। এই শীতেও তোকে কাছে পেলাম না, কি খারাপ কপাল আমার। আচ্ছা, বয়স বাড়ানোর জন্য কি কোনো যন্ত্র নেই? থাকলে টুস করে তোর বয়স বাড়িয়ে দিতাম আর বিয়ে করে কাছে রাখতাম। তোকে দূরে রেখে আমার আর ভালো লাগে না। তবে শোন, বিয়ের পর খুব বেশি ভালোবাসবো আর আদর দিব, কোনো ছাড়াছাড়ি নাই। আমার ভালোবাসার অনেক পাওয়ার। তোর এই ছোট্ট শরীর মানিয়ে নিতে পারবে তো? খেয়ে দে, একটু মোটা তাজা হ, ধাক্কা দিলেই তো ছিটকে পড়ে যাবি। যাই হোক, ঘুমা এখন। গুড নাইট। এই বলে তুষার একটি তাজা লাল টকটকে গোলাপ তুষির কানের পেছনে খুব যত্নে গুঁজে দিল। এরপর হনহন করে নিজের রুমে চলে গেল। এদিকে তুষি এখনও রোবটের মতো বসে আছে। এটা কি করে গেল তুষার ভাই? জলজান্ত একটা মেয়েকে এভাবে একটু একটু করে মারার প্ল্যান করছে। তুষারের কথাগুলো ভাবতেই 2 হাতে মুখ ঢেকে জোরে শ্বাস নিল। লজ্জায় কথা বেরোচ্ছে না, ঘুম যেন মুহূর্তেই উধা হয়ে গেল। তুষারের মুখ থেকে বউ কথাটি বারবার কানে বাজতে লাগলো। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে কানের পিঠে গোছা গোলাপটি নাকের সামনে এনে জোরে শ্বাস নিয়ে আস্তে করে বিড়বিড় করলো, বউ? তুষার ভাইয়ের বউ? লজ্জায় নাক গরম হয়ে গেল তুষির। হাতে থাকা গোলাপের দিকে তাকিয়েই এভাবেই পড়ে রইল সে।
এ যে কিশোরী জীবনে তুষারের থেকে প্রথম পাওয়া গোলাপ। মনের মাঝে লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ালো সারাক্ষণ। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদ উঠেছে। তুষি সবেই বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, যার ফলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই, এই আছে এই নেই, মনে হচ্ছে সূর্যি মামা লুকোচুরি খেলছে। তুষি রুম থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল। মামি, ও মামি, আমি একটু ছাদে যাই, রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল। খেয়ে যা, এরপর যত খুশি ছাদে বসে থাকিস। না মামি, এখন একটু খিদে পাইনি, বিশ্বাস করো। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলে ছুটল ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে। শীতের সময় মিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল। এই তুষি, এখন যাস না, খেয়ে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে। মেয়েটা কারো কথা শোনে না, অন্তত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলে সব গোছগাছ করতে চলে গেল। এরই মধ্যে তুষারও বাইরে থেকে এসে নূরজাহানকে তাড়া দিল। বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে, তুই হাত মুখ ধুই আয়। তুষার এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজল। নূরজাহান তুষারকে ওইভাবে তাকাতে দেখে বলল। তুষিকে খুঁজছিস? ও রুমে নেই, ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে জিভায় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। চট করে চোখ বন্ধ করলো তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল। কি যে বলো মা, ওই বেয়াদবকে খুঁজবো? তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করেছো। হি হি। আচ্ছা, ওই বেয়াদব আর কতদিনই বাসায় থাকবে? প্রথম থেকে মুসকি মুসকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুলতে নিয়ে তেড়ে এসে বলল। কি বললি তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে, তাতে তোর কি? দরকার পড়লে সারা জীবন রেখে দেব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয় নিজেই বাড়ি থেকে বিদেয় হ, ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলে। যাক বাবা, এই বাসায় তো মাত্র 3টা রুম, তার মধ্যে একটা তোমার আর বাবার, আর একটা গেস্ট রুম, বাকিটা আমার। এখন তো দেখছি তুষি চুন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে? শুধু আমার সব জিনিসের নজর দেওয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখ, যদি খাস তাহলে এখনই আয়, আমি এখনই শুভ। হাই হাই মেরি আম্মা, শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও দেখছি আমি, তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথা মনে হয় বুঝলেন না। দুভ্রু কুচকে বিস্ময় নিয়ে বলল। শ্বশুরের মেয়েকে মানে তোর বউ? বাবা, আমি তো এখনও তোকে বিয়েই করাই নাই। এই তুষার, তুই কি আবার ঢাকা নিজেই নিজেই বিয়ে করে নিলি নাকি? হায় হায় তুষার, এ তুই কি করলি? আমার কথা একবার ভাবলি না? কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মাহের এমন কাণ্ডে হা হয়ে গেল। এই কি হলো? সে কি কখনো বলেছে বিয়ে করেছি? নাকি উল্টোপাল্টা কিছু বলেছি? তবে মা কাঁদছে কেন? বাম হাত কপালে চাপড়ে হতাশ হয়ে মনে মনে বলল। ড্রামাবাজ মেয়ে, সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। তবে মুখে বলল। দেখো মা, আমি ওই কথা বলিনি, বলেছি যে তুমি রেস্ট নাও। আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। কথার বাড়ালো না তুষার। বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা হলো। ছাদের চারপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেক জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে হরেক রকমের বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা ম ম করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতে তুষারকে ছাদে আসতে দেখল তুষি। মুখ ভেঙচি কেটেই রেলিংয়ের ওপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজরে পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খ্যাকারি দিয়ে বলল। মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি দিন দুপুরে মানুষ মারতে উঠে পড়ে লেগেছিস নাকি? এইভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষির। দাঁত চেপে বলল। তাতে তোমার কি? আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। তুমি কোনো কথা বলতে আসবে না, জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়। বোকা মেয়ে, ওসব বুঝবি না তুই। বয়স কম, এর জন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কত চিল্লাই বেশি। কথাগুলো শুনে তুষির রেগে গেল। এই ব্যাটা কোনো কথা থেকে কোন কথা গেল, শালা বদলো। পুনরায় তুষার বলল। এদিকে আয় দেখি মাথা মুছে দেই।
ঠান্ডা লাগলে তো তখন ঠিকই তোর রাজাকার বাপের কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে পেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু মনে হয় এই বুঝি বোম এখনই ফেটে যাবে। এই তুষার হতচ্ছাড়া আর কতভাবে কথা শুনিয়ে শান্তি পাবে কে জানে। এসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাতে নিয়ে নিল তুষার। মাথায় জোরে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনো দিনও না। যদি পারতি তবে এতক্ষণ তোর চুল শুকিয়ে যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতেই আবার ফাজলামির ছলে বলে উঠল তুষার। মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস তবে মাইর হবে, তাও দুগালে দুইটা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশে কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই, কত স্বপ্ন আমার। এসব তো তুই এক নিমিষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবা ডাক দিতেই পাবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। দুই চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে চুল মুছে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। এই মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। ওর এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। এদিকে তুষি ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বনমানুষ কি শুধুমাত্র চুল মোছাতে সে বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষির মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকে এসে বলল, ও এক থু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে সব পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এই কথাটি বলে চট করে দূরে সরে গেল তুষার। তুষির আগে গজগজ করতে করতে জবাব দেয়, বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ, আসলে তোমার নাকই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কাউরে জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগে পেগে ওভাবে দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আসিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাসার মতো চুলগুলো বেঁধে দেই। এইভাবে নিচে যাওয়া যাবে না, হয়তো তোর উপর পেতনি ভর করবে। আমার হবে জ্বালা, শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্তে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। কেউ যদি ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলি ভূত এক মুহূর্তেও শান্তি দেবে না, সেটা তুষি জানে। তাই বলে ছাদে? ইচ্ছে করে ছাদ থেকে এক লাফ দিয়ে টুপ করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধলো আরেক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিকমতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে উঠল। তুষার দিল এক ধমক। তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলেও তুষি 32টা দাঁত বের করে ক্রমাগত হেসে যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, এভাবে হাসিস না তুষুচন্নি, আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হচ্ছে। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করলো। ছাদে আর দেরি না করে তত্তর করে সিঁড়ির দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আস্ত বন মানুষ একটা। সময়টা তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। আকাশে লাল আভায় চারপাশ স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে। পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসার জন্য অপেক্ষা করছে সে।
শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং উঠে যাওয়া বেঞ্চেই জানে শত শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্ট হাসি, বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পেই তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে করে হোক আজ বিকেলে দেখা করা যায়। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদা সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি, অনেক কাঠখড় পোয়াতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো। রাফসার তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখেই চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টে নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দি হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি সে দৃশ্য! ওই দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে। কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি, জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করলো। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা ক্যাকেরে দিয়ে মাথা চুলকে পড়ল। এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যাক। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো, চোখের দিকে পলকহীনভাবেই তাকিয়ে শুধালো। এতটুকুই, আর কিছু না? না, আর কি, আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হলো, চোখ সরিয়ে আবার সামনের দৃষ্টিচোরা নিবদ্ধ করলো। মিরাজ বুঝলো বোকামি করে ফেলেছে। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হে, মনে পড়ছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে বইটা দিয়েছিলাম পড়েছিলি? কেমন বইটা? ভালো, খুব ভালো। রাফসার নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেল, বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠায় কিছু ছিল, দেখেছিস? কি দেখব, বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটি শুনে মিরাজের মুখ কালো হয়ে গেল, মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদতে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে, যার জন্য সারা রাত কাবা হাতে এক এক করে 10 পৃষ্ঠা লিখলেও মন মতো হয়নি বলে আবার লিখেছে, সে পড়তেই পারল না। ওই দিন কী হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোরই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় না, এর জন্যই তো কাগজে লেখা। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে, মন খারাপ করে সেখানে বসে রইল সে। এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওই দিন বাসায় যাওয়ার পরে এক বাসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা, চিঠি কীভাবে লিখতে হয় তা আমি জানি না, শুধু জানি শেষ বয়সে এসে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রাফসা আমার মাথার পাশে বসে কাঁদবে, বা আমাদের উল্টো পিঠে চোখ মুছে আবার আমার কপালে জল পট্টি দেওয়ার মনোযোগ দেবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার মাথা, আমার গরমে ঘামা গায়ে লেপটে যাওয়া শার্টের বিশ্রী গন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বুকুনি দেব। রাফসা খিলখিলিয়ে হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোনো, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এইটুকু আবদার তো করতে পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজি রাখতেও পারে। তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো। পুষ্পফুল, জানিস তো আমি না তোর কাছে ভীষণ ভীত। 5-4টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারি না, প্রকাশও করতে পারি না। শুধু হাজারবার বলতে চাই, বিয়ে করবি আমায়? তোর ব্যক্তিগত হামক। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিন থেকে মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমানো যাওয়ার আগেই প্রতিদিন বহুবার সেই চিরকুট পড়ে তবেই ঘুমাতে যায়। রাফসার একসময় এসব কথা ভাবতেই বিরক্ত মনে হচ্ছে, এখন ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আম্মুক ভালোবাসি সেটা বলতে এত কেন ভয়? সোজা সাপটা ভালোবাসে বলেই তো হয়, তা না কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে? ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললে বল।
না হলে উঠলাম, মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওইসব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসে। আগে বলবি না আমাকে? তাহলে তো তোকে আসতে মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে এমন করলো। নিজের প্রতি হাজারটা গালি দিয়ে তবেই রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটা সামনে থাকলে কি করা উচিত কিছুই বুঝতে পারে না। সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে হাজারবার আওড়ালো, আহাম্মকের আহাম্মক, এক মুঠো যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে আমি শিখিয়ে দিব? একটু 20 টাকার গোলাপ ও তো আনতে পারিস হতচ্ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথায়? সারা রাত ভেবেছিলাম কি আর হলো কি, মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটেছিল। তুষার রুমে উকি দিয়ে দেখলো তুষি পড়ার টেবিলে 2 হাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশের অবহেলায় বইগুলো খোলা অবস্থায় ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখলো। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজেই হেসে দিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর হয়ে বলল, কী রে চন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলে তোর চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবার পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলে, তুষি ওঠ, দেখ তোর চুলে তেলাপোকা। ওঠ ওঠ, গেল রে, তেলাপোকাটা একেবারে তোর নাকের ভেতর ঢুকে গেল। তুষি ভয়ে ধরফর করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখন ভেতর থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে বলে, বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলে তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে, উচ্চস্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে। আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ বুকের ভেতর মনে হচ্ছে দুরুম দারুম শব্দে। হাতুড়ি পেটাচ্ছে, মনের মাঝে ভালো লাগা শিহরণ বয়ে যাচ্ছে। এ যে হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলার বৃষ্টি। বড় একটা দম দিয়ে তুষারও নিজের 2 হাতের বাঁধন শক্ত করলো। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর 2 বার টুক করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণকণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে বলতো? তুষু শোন, তুই এভাবে আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্টু তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস তুষুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবে ধরে রেখেই হুহু করে কেঁদে যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকালো, মনে মনে বলল, শালি, একটু ভালোভাবে থাকবি তা না, রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোমান্টিক মহিলা, কী সব অসভ্যতা করছিস। আমার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। তুষির চুলে সেও মুখ ঘষল, এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনে পয়সায়। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল, বলল, কেমন দিলাম তুষু চুন্নি, দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরও সহজ, কারণ তোর মাথায় গিলু টিলু কিচ্ছু নেই।
কথাটি শুনে মাথা তুলেই বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূল এই বদমানুষের। বুকে কিলঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দু নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তে তুষারের গলায় কয়েক পাশে লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি। লুচু তুসু, প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলি। ছি ছি তুসু, এই ছিল তোর মনে? একদমে কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে ডেকা কান্না করে আবার বলে, কান খুলে শুনে রাখ তুসু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা। আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তুষি ফালতু কথায় ভীষণ চেতে গেল। তেড়ে গিয়ে বলল, নাটকের গোডাউন। তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি। এখন আবার মাংস খেতে চাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষির গা পিত্তি চলে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। তুষার ফট করে বলে, কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস। ভদ্র মহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুতু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে তার উপর খেপাচ্ছে এই বন মানুষ। তবুও এক বিন্দু বুঝতে দেবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত? আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি। তার আগে একটা কথা শোন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট একটা টিপ বের করে টুপ করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি শোন তোষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না। তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিচে ডুবে চলে গেল। এই কথাই কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণে দুষ্টু কথা সব এখনও নিজের চোখে ও কর্নিশে বাজছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে কারো চুমু খেলো। নিজের কাছে এই দিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাপাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি, দিন দিন এত কেন রোমান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই, তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষের মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষের পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে সে যে। খুব কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করেছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হয়, অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে।
কাল রাতে তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই মন পুড়েছে তার। তুষারের খালা, নানু আর 2 বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষের জন্য হাহাকার করে, সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পাচ্ছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউই বলবে আজ মনে হয় আরও 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষ করে দিচ্ছে তিনি। টুসি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।